কেডি স্যার, আমি আব্বাসকে স্কুল থেকে চিনি। ও এরকম করতেই পারে না, ও নির্দোষ। বেআইনি অস্ত্রের ব্যবসায় ও ইম্পসিবল। বরুণ, আমি হামেশাই বলে থাকি, যেটা হয় সেটা সবসময় দেখা যায় না, আর যেটা দেখা যায় সেটা সবসময় হয় না। স্যার একবার ওর সঙ্গে দেখা তো করে নিন স্যার, ট্রাস্ট মি স্যার, ও এসব করতেই পারে না। স্যার প্লিজ একবার, আপনাকে ওর কেসটা লড়তেই হবে। তুই এতটা বিশ্বাসের সঙ্গে কিভাবে বলতে পারিস যে ও নির্দোষ? কোনো প্রমাণ রয়েছে তোর কাছে সেই বিষয়ে? চল, বলছি যখন দেখা করে নি। স্যার ওর তো ভালো মতোই লেগেছে দেখছি, একে হসপিটালে নিয়ে যেতে হবে। আমাকে মারবেন না, আমাকে মারবেন না। আসুন, গাড়িতে বসুন। না, আমাকে পালাতে হবে। পালাতে হবে? কোথায় পালাতে হবে? আপনি আঘাত পেয়েছেন, আপনাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। ওরা আমাকে মেরে ফেলবে। কে মেরে ফেলবে? আপনি প্লিজ নিজের উপর নিয়ন্ত্রণ রাখুন। কে মেরে ফেলবে? ওই লাল বইটা। আজ অব্দি ও কাউকে ছাড়েনি, এবার আমার পালা। লাল বই? লাল বই? ছাড়ুন। সামলে! দাবেকে ফোন কর। She's dead. দাবে স্যার, এটা একটা নর্মাল অ্যাক্সিডেন্ট। আমরা এটা নিয়ে এত তদন্ত কেন করছি? কারণ আমার একদমই মনে হয় না বরুণ যে এটা একটা নর্মাল অ্যাক্সিডেন্ট। এটার পেছনে কিছু আছে। তুই দেখিসনি কতটা বিচলিত ছিল এই মেয়েটি? স্যার আমাদের আব্বাসের সঙ্গে দেখা করতে হবে, ও আমাদের জন্য অপেক্ষা করছে। যাচ্ছি বরুণ, এত তাড়াহুড়ো কি আছে? স্যার তাড়াহুড়ো আছে। তবে বল, কি জানতে পারলি মেয়েটার বিষয়ে? নাম রিয়া, বয়স 17 বছর, মায়ের নাম সুষমা, ছোটবেলায় মারা যান। বাবার নাম রবি, 1 মাস আগে পথ দুর্ঘটনায় মারা যান। পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে? তো বাবা আর মেয়ে দুজনের মৃত্যুই পথ দুর্ঘটনায় হয়েছে। এটা কাকতালীয় নাকি চক্রান্ত? আমার তো মনে হয় এটা চক্রান্ত। আর কি জানতে পারলি? ওর কোনো আত্মীয় স্বজন ছিল না, আর ও নাবালিকা, তাই জন্য ওকে গড শেল্টার নামে এক অনাথ আশ্রমে রাখা হয়। ও, অনাথ আশ্রম থেকে বেরিয়ে এইভাবে রাস্তার উপর দৌড়ে দৌড়ে কেন আসছিল? কি কারণ থাকতে পারে এর পেছনে? ওখান থেকে পালিয়ে যায়, কিন্তু কারণ জানা যায়নি, তদন্ত চলছে। ওই মেয়েটির মৃতদেহ থেকে কোনো রকম জিনিসপত্র পাওয়া গিয়েছে? একটা লাল বই পাওয়া গেছে। দেখতে পারি আমি? তিওয়ারি, কেডি আমি চেক করে নিয়েছি, প্রেম টেমের কাহিনী আর কিছুই না। রিয়া এই বইটা লিডার্স আইল্যান্ড লাইব্রেরি থেকে ইস্যু করিয়েছিল। আমি ওখানে খোঁজ নিয়েছি, রিয়া ওখানকার মেম্বার ছিল, আর কাল সকালেও ওখান থেকে এটা ইস্যু করিয়েছিল। স্যার দেখলেন, এই কেসটার কোনো গুরুত্ব নেই স্যার। লেটস নট ওয়েস্ট টাইম, আমাদের আব্বাসের কাছে যেতে হবে। যাচ্ছি বরুণ, এত তাড়াহুড়োর কি আছে? তবে যদি তোর কোনো আপত্তি না থাকে তো আমি লাল বইটা নিয়ে যাব স্টাডি করার জন্য। হ্যাঁ, কেন নয়। থ্যাংক ইউ। স্যার স্যার কাল আব্বাসের কেসের ডেট পড়েছে। হ্যাঁ, মনে আছে আমার। তুই আদালতে চলে যাস আর পরের তারিখটা নিয়ে নিস। স্যার কেন? আপনি আসবেন না? না, আমাকে প্রথমে এই বইয়ের রহস্যটাকে বের করতে হবে। স্যার কোনো রহস্য নেই এতে স্যার, একটা সিম্পল বই এটা। এটা তুই মনে করছিস বলুন? স্যার একা আমি নই, দাবেও তাই বলছে, আর আপনিও তো এই বইটাকে দুবার চেক করে নিয়েছেন। তো যদি আমার নিজের পরিতৃপ্তির জন্য এটাকে আমি 3বার পড়তে যাই তাহলে তোর কি আপত্তি রয়েছে? স্যার রিয়ার মৃত্যুর কারণ এই লাল বইটা নয়, ওর মৃত্যু আমাদের সামনে হয়েছে, তাও কার অ্যাক্সিডেন্টে। বলুন, তার আগে রিয়া যখন আমাদের কাছে এসেছিল তখন আহত ছিল, আর ওই বলেছিল এই কথাটা যে এই বইটার কারণেই ওর জীবন সংশয় রয়েছে। মনে আছে তোর? স্যার রিয়ার সঙ্গে যাই হয়েছে খুব খারাপ হয়েছে, আমি মানছি, কিন্তু তার মানে এটা নয় যে আপনি আব্বাসের কেসটাকে পাত্তা দেবেন না। আচ্ছা, এখন আমার কখন কোনটা করতে হবে সেটা তোর কাছ থেকে শিখতে হবে আমার। স্যার আই এম রিয়েলি সরি, কিন্তু আমার প্রথমবার মনে হচ্ছে যে আপনি এই কেসটা নিয়ে টাইম ওয়েস্ট করছেন। স্যার আমার বন্ধুকে নিয়ে আপনার কোনো চিন্তাই নেই, কিন্তু আমি আমার বন্ধু আব্বাসকে জেল খাটতে দেখতে পারবো না। কাম ডাউন বরুণ। আই কান্ট কাম ডাউন স্যার। আরে আরে কি করছো তোমরা? হ্যাঁ বরুণ, কেডির সাথে এভাবে কথা বলছো? হ্যাঁ, এত রাত? মাথায় বরফ রাখো আর কুল ডাউন। What is wrong with this boy?
স্যার, আমি বরুণ বলছি। আগে হ্যাঁ, কেডি পাঠকের অ্যাসিস্ট্যান্ট। আমি আপনার সাহায্য চাই। বুঝে গেছি আমি। তবে বললাম না আমি কাল সকালের মধ্যে লাল বইটা আমি ফিরিয়ে দেবো। চল ভাই। বইয়ের উপর অ্যাসিড লাগাচ্ছ? অ্যাসিড না, এটা সোডিয়াম কার্বনেট। এটা যদি বইয়ের ওপর অদৃশ্য কালি দিয়ে কিছু লেখা হয়, কিছু ইনভিজিবল ইঙ্ক দিয়ে, পাতাগুলো গোলাপি হয়ে যাবে। কিছুই তো হচ্ছে না। Where is the pink color? আমি আসছি এখনই। আরে এত লেট কেডি? বরুণ, বরুণ, বরুণ। রাঘবন, তাড়াতাড়ি চলো, ভিতর থেকে গুলির আওয়াজ এসছে, তাড়াতাড়ি চলো। লাইটটা জ্বালাও। এই, এটা কি? হ্যাঁ, এটা কি? রাঘবন, ভিতরে দেখো, ভিতরে দেখো। কি করেছিস তুই? গুলি চলেছে। এটা কেউ ফেলেছে এখানে। স্যার দাঁড়া। হ্যাঁ স্যার, হ্যাঁ, এখানে একজনের গুলি লেগেছে। তুই গুলি চালিয়েছিস? চল আমি চালাইনি গুলি। চল। বরুণ, বরুণ, চুপচাপ দাঁড়িয়ে থাক এখানে। ওকে 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 হসপিটালে নিয়ে যেতে হবে। আমরা দেখে নেবো। রাঘবন, তুমি স্যারকে ফোন লাগাও। স্যার, রিডার্স আইল্যান্ড লাইব্রেরি থেকে রাঘবন বলছি। কেডি, তবে স্যার, গুলিটা এই চালিয়েছে। এই দেখুন বন্দুক। আরে ওকে এখান থেকে নিয়ে যাও। তবে আমি গুলি চালাইনি। তবে আমি এখানে এসেছিলাম, অন্ধকার ছিল আর হঠাৎই গুলি চললো। তো আমি এখানে ছাড়ো ওকে। যখন এখানে ছাড়ো আসলাম। ওকে। কেডি, তোমাকে আমার সঙ্গে পুলিশ স্টেশন যেতে হবে। তবে বরুণ, আই এম সরি মিস্টার পাঠক, বরুণকে বাঁচানোর সুযোগটা আমি পেলাম না। বরুণকে মৃত অবস্থাতেই হসপিটালে আনা হয়েছিল। বরুণকে মৃত অবস্থাতেই হসপিটালে আনা হয়েছিল। বরুণকে মৃত অবস্থাতেই হসপিটালে আনা হয়েছিল। আই এম সরি মিস্টার পাঠক, বরুণকে বাঁচানোর সুযোগটা আমি পেলাম না। বরুণকে মৃত অবস্থাতেই হসপিটালে আনা হয়েছিল।
স্যার কিন্তু আমি তো আপনার থেকে ছোট না স্যার, আমার ক্রিসমাস গিফট কোথায়? আজ স্পেশাল গিফট দিতে হবে, আজ আমি স্পেশাল গিফট নেবই। যখনই আমাকে শেফালি ফোন করে স্যার আমার হার্টবিট ফাস্ট হয়ে যায়। স্যার আপনি আমার কথা শুনছেন না কেন? স্যার কোনো রহস্য নেই এতে, স্যার একটা সিম্পল বই এটা। গর্বিত আমি তোর উপর। স্যার আমার আপনার সহকারী হয়ে। হ্যাঁ ঠিক আছে। কেডি পাঠকের সহায়ক বরুণকে কেডি পাঠক গুলি করে হত্যা করেন। পুলিশ ওনার এই দোষের প্রমাণ পেয়েছেন আর কেডি পাঠক এই দোষ অস্বীকার করেন। आखिरी बार मोहब्बत की है हो কি বস প্রথমবার টেনশন নট বস, প্রথম দুদিন মশারা খুব কামড়াবে, তারপর মশাদের সাথেই তোমার বন্ধুত্ব হয়ে যাবে, তাই না? আমাদেরও বন্ধুত্ব হতে পারতো, কিন্তু ব্যাপারটা হলো বস তুমি আজ এখানে এসেছো আর আমি এখান থেকে যাচ্ছি। ব্যাপারটা হলো বস আমার টাইমটাই খারাপ চলছে, সেই জন্যই তো ঘড়ি চুরি করার দোষে আমাকে এখানে লকআপে ঢুকিয়ে দিয়েছে গ্রেফতার করে। কিন্তু ব্যাপারটা হলো বস জানো কি, সরকার কিছু প্রমাণই করতে পারবে না। কি ব্যাপার বস, দারুণ ঘড়িটা পড়ে যেত। হ্যাঁ মস্ত লাগছে, দারুণ, বিশাল দামি, প্রচুর বড়লোক মনে হচ্ছে তোমায়। আরে বাবা, মায়ের দিব্যি বলছি, কি লুক দিয়েছো বস, একদম অত্যাচার, কি বাত হ্যায় বস। আমার না এখন হেভি সন্দেহ হচ্ছে যে আমি তোকে কোথাও দেখেছি। আরে ডেফিনেটলি দেখেছি, নিশ্চয়ই দেখেছি। আরে বাবা উকিল তো তুই, নামটা কি? আরে নামটাই ভুলে যাচ্ছি। পাঠক, কেডি পাঠক। क्या बात है বস, আমি তোমার ইন্টারভিউ পড়েছি, তোমায় দেখেছি নিউজে। কি কিন্তু এটা কি হলো, তুমি তো আমাদের মতো লোকদেরকে বাইরে বার করো, তুমি নিজেই ভিতরে চলে গেলে কেমন করে? এই উল্টো পাল্টা কথা বলা বন্ধ কর, চল ইন্সপেক্টর সাহেব ডাকছে। আসছি সাহেব। ঠিক আছে চলো বস, আমি চললাম। শোনো, তোমার বাড়িতে আয়না তো নিশ্চয়ই আছে। সেই আয়নার সামনে দাঁড়িয়ে কখনো নিজেকে এই প্রশ্নটা তুমি করো যে তুমি আসলে সত্যি নির্দোষ কিনা।
মানুষের চরিত্রের সব থেকে বড় সাক্ষী মানুষ নিজেই হয়ে থাকে। কেটি, আমি তোমার জন্য বাড়ির খাবার এনেছি, প্লিজ একটু খেয়ে নাও। কাগজটা দাও তো দেখি, দেখি ওই লোকজন কতটা কালি লেপেছে আমার মুখের ওপর। রাম হয়ে গেল রাবণ। আইনের রক্ষাকর্তাই আইনের চোখে অপরাধী। কোন রকম খামতি রাখেনি এরা। এই মিডিয়াওয়ালাগুলো না গিরগিটির মতো রং পাল্টা। এতটুকু লজ্জা নেই যে কাল অব্দি যার প্রশংসা করে পুরো পেপার প্রিন্ট করতো, আজ তারই বদনাম করছে। কাজ করছে নিজেদের মিলি, কারোর গলার কাটা হয়ে নেই এরা। কিন্তু এখানে হচ্ছে, তোমার না সবার মুখ বন্ধ করে দেওয়া উচিত। পরশু তোমার ফার্স্ট ডেট আছে কেসের। তুমি নিজের কেস নিজেই লড়বে, নাকি আমি অ্যাডভোকেট কুমার বা বর্মার সঙ্গে কথা বলবো? আমি আমার কেসটা স্বয়ং লড়ব, আর শুধুমাত্র আমার নিজেকে বাঁচানোর জন্য নয় বিডি। বরুণ আমার ভাইয়ের মতো ছিল, ওর সঙ্গে এই যেই করে থাকুক না, তাকে শাস্তি দেওয়াটা শুধুমাত্র আমার কাজ নয়, আমার ধর্ম। ওইখানেই দাঁড়া, তোর এখানে আসার কোনো অধিকার নেই। আমি চাই না আমার ভাইপোর ছবির উপরেও তোর ছায়া কোনোভাবে পড়ুক। বছরের ছিল বরুণ, যখন ওর মা বাবা ওকে আমার কাছে দিয়ে গিয়েছিল। আমার আমার সন্তানের মতো পালন করেছি ওকে। তোর হাতে তুলে দিয়েছিলাম আমি, যাতে একটা ভালো মানুষ হয়। আর তুই এটা কি করলি? কি করলি? ওকে মৃত্যুর দিকে ঠেলে দিলি। বরুণ বলতো কেডি আমার দাদার মতো। দাদা কি এরকম হয় নাকি? দাদা এরকম হয় নাকি? চুপ, কোনো কথা শুনবো না। গলা টিপে মারবার আগে তুই এখান থেকে চলে যা, চলে যা, চলে যা এখান থেকে, চলে যা। মিস্টার পাঠক, অত্যন্ত দুঃখের কথা হলো এই যে দেশের সবচেয়ে বড় উকিলের উপরে আজ তার নিজের সহযোগীর হত্যার অভিযোগ আসছে। আপনি এই কেসটা কি নিজেই লড়তে চাইছেন নাকি কোনো উকিল নিযুক্ত করেছেন? আগে ইওর অনার, আমি আমার এই কেসটা নিজেই লড়ব। এটার পিছনে দুটো কারণ রয়েছে। সর্বপ্রথম, নিজেকে নির্দোষ প্রমাণ করাটা। দ্বিতীয়ত, বরুণের আসল হত্যাকারীকে সাজা দেওয়া। আপনি শুধু নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টাটা করে নিন, আমি এটা প্রমাণ করে দেব যে আপনি বরুণ জাবেরিকে খুন করেছেন। ইওর অনার, বরুণ আমার খুবই কাছের মানুষ ছিল, আমার ছোট ভাইয়ের মতো। খামোকা ওকে আমি হত্যা কেন করব? এই প্রশ্নটাই তো আমাকেও ভাবাচ্ছিল ইওর অনার। যখন এই কেসটা আমার কাছে এলো তখন আমার বিরাট একটা ধাক্কা লাগলো দুটো ব্যাপার নিয়ে। সবার আগে তো বরুণের মৃত্যু। বরুণ জাবেরি কাল পর্যন্ত তো এই বেঞ্চটায় বসে থাকতো, আর আজ আজ একটা বাচ্চা ছেলে আদালতে। ইওর অনার, এই আদালতের সবচেয়ে ওয়েল ম্যানার্ড ভালো একটা ছেলে, সবার প্রিয়, আমাদের সবার পছন্দের। দ্বিতীয় ধাক্কাটা ছিল এই যে ওকে খুন করেছে কেডি পাঠক। ইওর অনার, যদি আপনার অনুমতি হয় তো আমি অনুমতি দিলাম।
মিস্টার জয়সওয়াল, যদি আপনার হোমওয়ার্ক করে আসেন তো এটা বলুন যে বরুণকে হত্যা করার পিছনে কি উদ্দেশ্য থাকতে পারে। একটা নয়, দুটো, ঈর্ষা আর লোভ। ইয়োর অনার, সারা বিশ্ব জানে যে কেডি পাঠক আমাকে কতটা ঘৃণা করে আর বরুণকে কতটা ভালোবাসে, কিন্তু যখন ওনার প্রিয় বরুণ ওনার বদলে আমাকে কেসটা দিতে চেয়েছিল, ওর বন্ধুর ব্যাপারে আমাকে উকিল নিয়োগ করতে চেয়েছিল, রাগ হয়ে গেল। এত রাগ হলো যে মানসিক ভারসাম্যই হারিয়ে গেল। প্রায়শই এরকম হয় মানুষের ক্ষেত্রে ইয়োর অনার। স্যার, আমি বরুণ বলছি। বরুণ কেডি পাঠকের অ্যাসিস্ট্যান্ট? আগে হ্যাঁ, কেডি পাঠকের অ্যাসিস্ট্যান্ট। আমি আপনার সাহায্য চাই। আচ্ছা, কিন্তু কি ব্যাপার? অ্যাকচুয়ালি আমার বেস্ট ফ্রেন্ড আব্বাস, ওর ওপর বেআইনি হাতিয়ারের চোরাচালানের অভিযোগ উঠেছে। আমি চাই আপনি ওর হয়ে কেসটা লড়ুন আর ওকে বাঁচান। হ্যাঁ, সে কেস তো আমি লড়বো আর 10 মিনিটে তোমার বন্ধুকে বাঁচিয়ে দেবো, কিন্তু তুমি কেডি পাঠককে দিয়ে এই কেস কেন লড়াচ্ছ না? বলেছিলাম ওনাকে, উনি এই কেসটাতে কোনো ইন্টারেস্টই দেখাচ্ছেন না। আমার মনে হয় না আমি ওনাকে দিয়ে এই কেসটা লড়াতে পারবো। আই এম হার্ট। আর এই কথাতে বরুণের অত্যন্ত খারাপ লাগে ইয়োর অনার। আর আমি মিথ্যে বলছি না, কারণ এই গোটা কনভারসেশনটাই আমি মোবাইলে রেকর্ড করে রেখেছিলাম আর এভিডেন্স হিসাবে সেটা আদালতে পেশও করে দিয়েছি পাঠকবাবু। ইয়োর অনার, আমি মানছি এই বিষয়টা যে আব্বাসের এই কেসটা লড়ার ক্ষেত্রে আমি একটু অলসতা দেখিয়েছি, আর এই ব্যাপারে বরুণ একটু রেগে গিয়েছিল। আর রেগে গিয়ে ও জয়সওয়াল বাবুকে ফোন করেছিল, এই বিষয়টা ও আমাকে মেসেজও করেছিল। হ্যাঁ, আপনি বলেও ছিলেন আর ধমকেও ছিলেন যে আপনার কাছে এর কিছুই যায় আসে না, কিন্তু ভিতরে ভিতরে আপনার খুব রাগ হচ্ছিল পাঠকবাবু, আর আপনি বরুণকে শিক্ষা দেওয়ার জন্য প্ল্যানও করে ফেলেছিলেন। ইয়োর অনার, বরুণ আর আমার মধ্যে এই বিষয়টা নিয়ে কথা কাটাকাটি হয়েছিল, কিন্তু কথা কাটাকাটি হয়েছিল এটার মানে এটা দাঁড়ায় না যে আমি ওকে হত্যা করে। হ্যাঁ, কিন্তু দ্বিতীয় আরেকটাও তো কারণ ছিল, লোভ। লোভ? লোভ? কিসের লোভ? বরুণের নামে আপনি ইন্স্যুরেন্স বার করে ফেলেছিলেন, এই কথাটা তো আপনার জানাই আছে। ইয়োর অনার, আমি নিউ লাইফ ইন্স্যুরেন্স এজেন্ট সুনীল গানাত্রাকে এখানে কাঠগড়ায় ডাকতে চাইছি। অনুমতি দিলাম। সুনীল বাবু, আপনি বলুন তো কিম্যান ইন্স্যুরেন্স কি? স্যার, এটা একটা প্রফেশনাল ইন্স্যুরেন্স, আর এটা কোনো কোম্পানি বা অফিসের মালিকই ইন্স্যুরেন্সটা বার করতে পারেন। এতে কোম্পানির বিশেষ কোনো এমপ্লয়ি বা পার্টনারের নামে ইন্স্যুরেন্সটা বার করা হয়। আর যদি এই কিম্যানের মৃত্যু হয় তাহলে সেই ইন্স্যুরেন্সের টাকাটা কে পাবে? কোম্পানির মালিক পেয়ে যান। কেডি পাঠক বাবু আপনাকে ওনার অফিসে ডেকেছিলেন? আগে হ্যাঁ, পাঠক স্যার বরুণের নামে 25 কোটি টাকার কিম্যান ইন্স্যুরেন্স করিয়েছেন। অর্ডার, অর্ডার, সাইলেন্স ইন দ্য কোর্ট প্লিজ। নে বরুণ, এখানে সাইন করে দে। স্যার, আমি কেন? আরে কেননা তোর নামের ইন্স্যুরেন্স, এটা কিম্যান ইন্স্যুরেন্স বলা হয় এটাকে। কিম্যান? স্যার, কিম্যান মানে? বরুণ, কিম্যান ইন্স্যুরেন্সের মানে হয় যে এটা যে কোম্পানির যে গুরুত্বপূর্ণ ব্যক্তি থাকে অর্থাৎ কর্মচারী, তার নামে এই ইন্স্যুরেন্সটা বের করা হয়ে থাকে। অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে যদি তোর কালকে কিছু হয়ে যায় তো এই টাকাটা কোম্পানি পাবে তোর পরবর্তীকালে যে সমস্ত কাজগুলো তুই ফেলে যাবি সেগুলো পূরণ করার জন্য। হ্যাঁ, কেডি স্যার আপনার নামে 25 কোটি টাকার ইন্স্যুরেন্স করিয়েছে। হ্যাঁ, মানে যদি কাল তুই ভগবানের প্রিয় পাত্র হয়ে যাস তাহলে আমি তো ধনী ব্যক্তি হয়ে যাব। স্যার, ইয়ার কি মারছি বাবা, আমি সাইন কর। বরুণের মৃত্যু হলো আর আপনার জীবন সুখদায়ক হয়ে গেল পাঠকবাবু। 25 কোটি টাকা বড়সড় একটা ব্যাপার, একজন সম্মানজনক মানুষের সম্মান নষ্ট করার জন্য যথেষ্ট। মিস্টার আই.এম. জয়সওয়াল, দুনিয়ার বড় বড় অঙ্কের টাকা কিন্তু কেডি পাঠকের প্রিন্সিপালকে কখনো টলাতে পারে না, এটা আপনি জানেন। ইয়োর অনার, আমি বরুণের নামে এই বীমাটা বার করেছিলাম, কিন্তু আমার চার্টার অ্যাকাউন্টের অনুমতি আর ওই দিনই প্ল্যান করে ফেলেছিলেন যে আমি বরুণকে হত্যা করব আর ওই 25 কোটি টাকা হাতিয়েও নেব। আর বরুণের বিদ্রোহ আপনার লোককে, রাগকে ইন্ধন জোগালো আর আপনি বরুণকে খুন করলেন। জয়সওয়াল বাবু, যদি আপনি আপনার হোমওয়ার্কটা করে আসেন তাহলে এটাও জানবে যে আমি ওই বাক্যটা মজা করে বলেছি। হ্যাঁ, কিন্তু এই ইন্স্যুরেন্স এজেন্ট কিন্তু এখানে দাঁড়িয়ে মজা করছেন না। আর ওই যে 25 কোটি টাকা পাওয়ার কথা ছিল আপনার ইন্স্যুরেন্স থেকে, ওটাও বাস্তব, কোনো মজা নয়। এই আদালত কোনো হাস্য পরিষদের জায়গা নয় মিস্টার পাঠক, যে আপনার মজাতে আমরা সবাই হাসবো। ভারতবর্ষের সমস্ত বাচ্চাই এটা জানে যে কেডি পাঠকের আই.এম. জয়সওয়ালের কাছে এটা শেখার কোনো রকম আবশ্যকতা নেই যে আদালত আর পরিষদের মধ্যে পার্থক্য কি হয়। কিন্তু আবশ্যকতা আছে, আমার আবশ্যকতা আছে প্রমাণ এবং সাক্ষ্য পেশ করার। ইয়োর অনার, আমি আপনার কাছে আপনি কেন কষ্ট করছেন? ইয়োর অনার, জয়সওয়াল বাবু এই দেশি বন্দুকটার কথা বলছেন যা দিয়ে বরুণকে হত্যা করা হয়।
আর চিন্তার বিষয় হলো এখন এটা যে আমার কাছে আমার লাইসেন্স রিভলভার রয়েছে, আর ওকালতির এটুকু বুদ্ধি আমার রয়েছে যে যদি আমি বরুণকে হত্যা করতে চাইতাম তাহলে আমি ওকে লাইসেন্স রিভলভারে মারতাম আর তার কাগজপত্রে আত্মরক্ষার কথা লিখতাম। এরকমটা করিনি আমি। আপনি আপনার ওকালতিতে এত জ্ঞান, তাহলে আপনি বলে দিন না যে এই দেশি বন্দুকটাতে আপনার আঙুলের ছাপটা পড়লো কোত্থেকে? আঙুলের দাগ এই বন্দুকটার উপর থাকা এটা প্রমাণ করে না ইওর অনার যে আমি গুলিটা চালিয়েছি। আচ্ছা বেশ ঠিক আছে, তাহলে আমি এমন একজন সাক্ষীকে নিয়ে আসি যার থেকে প্রমাণ হয়ে যাবে যে খুনটা ইনিই করেছেন। আমার কাছে প্রত্যক্ষদর্শী সাক্ষী আছে। প্রত্যক্ষদর্শী সাক্ষী রয়েছে আপনার কাছে যিনি আমাকে এই খুনটা করতে দেখেন। ক্যা বাত হে, ভেরি ইন্টারেস্টিং, আমিও দেখতে চাইবো। দেখুন হুকুম সিং বাবু, 20 জুলাই রাতে আপনার ডিউটি কোথায় ছিল? ভাল্লাক পেয়ারে, রিডার্স আইল্যান্ড লাইব্রেরির কাছে। ওর বাইরে নাইট প্যাট্রোলিং করছিলাম। নাইট পেট্রোলিং করছিলেন? তো আপনি ওই রাতে ঠিক কি কি হয়েছিল ডিটেলে একটু বলবেন? সেই রাতে বরুণ জাভেরি সবার আগে এসে লাইব্রেরিতে ঢোকেন। তারপরে আরবি কেডি পাঠক আসেন আর উনি লাইব্রেরিতে ঢুকে যান। আর তার কিছুক্ষণ পর একটা গুলির আওয়াজ এলো। আমি আর অন ডিউটি কনস্টেবল রাঘবন, আমরা দুজন ওই লাইব্রেরির ভিতরে ঢুকলাম আর রাঘবন লাইট অন করলো। তখন দেখলাম আরবি কেডি পাঠকের হাতে একটা বন্দুক রয়েছে। বরুণ নিচে পড়েছিল, ওর গায়ে গুলি লেগেছে। ইওর অনার, এনার কথা থেকে তো এটা পরিষ্কার প্রমাণ হয়ে যাচ্ছে যে যখন উনি আর রাঘবন লাইব্রেরিতে ঢোকেন, রাঘবনবাবু লাইট অন করেন, তখন কেডি পাঠকের হাতে বন্দুক ছিল আর বরুণের শরীরে গুলি লেগেছিল। এর মানে তো গুলি উনিই চালিয়েছিলেন। ইওর অনার, আমি কনস্টেবল হুকুম সিং এর বক্তব্যের সঙ্গে সহমত। এরকমটাই হয়েছিল, কিন্তু ঘটনাক্রম কিছুটা অন্যরকম ছিল ইওর অনার। আমার মোবাইল ফোনে বরুণের একটা মেসেজ এসেছিল, যেটার কারণে আমি লাইব্রেরি গিয়েছিলাম। যখনই আমি লাইব্রেরির ভিতরে প্রবেশ করলাম সেখানে সম্পূর্ণরূপে অন্ধকার ছিল। আমি বরুণকে ডাকলাম আর কিছুক্ষণের মধ্যেই গুলি চলার একটা আওয়াজ আসলো আর কেউ আমার দিকে কিছু একটা ছুড়ল ইওর অনার। আমার স্বাভাবিক প্রতিক্রিয়া এটাই ছিল ইওর অনার যে আমি বস্তুটাকে তুলে তখন দেখলাম। আর এই সময় হুকুম সিং আর রাঘবন দুজনেই ভেতরে আসলো। রাঘবন আলোগুলো জ্বালিয়ে দিল আর আমি দেখলাম যে আমার হাতে হত্যার অস্ত্রটা ছিল ইওর অনার। আচ্ছা, তো আপনার বক্তব্য এই যে কেউ একজন এসে বন্দুকটা আপনার কাছে ফেলে দিয়েছিল, মানে তৃতীয় ব্যক্তিও ছিল কেউ একজন? অবভিয়াসলি মিস্টার জসওয়াল, ওই তৃতীয় জন যে গুলিটা চালায়। এক মিনিট। হুকুমবাবু, আপনি বরুণ জাভেরি আর কেডি পাঠক ছাড়া অন্য তৃতীয় কোনো ব্যক্তিকে লাইব্রেরিতে ঢুকতে দেখেছিলেন? না, একেবারেই না। আচ্ছা, আর আপনি যখন গুলি চালানোর শব্দ শুনলেন আর আপনি আর রাঘবন লাইব্রেরির দিকে গেলেন, তখন কোনো তৃতীয় ব্যক্তিকে কি লাইব্রেরি থেকে বেরোতে দেখেছিলেন? আগে না স্যার। উনি তো দেখেননি। হ্যাঁ, হতে পারে হয়তো। পাঠকবাবু, আপনি তো দরজার পাশে ছিলেন, তাহলে কি দরজার পাশ থেকে কেউ ধাক্কা মেরে আপনার পাশ দিয়ে পালায়? আগে না ইওর অনার। তাহলে আর কি, হ্যাঁ, একটা হতে পারে যে ওই তৃতীয় ব্যক্তি লাইব্রেরি থেকে পালাননি, উনি লাইব্রেরির মধ্যেই ছিলেন, না? ইওর অনার, স্পষ্টভাবেই কোনো তৃতীয় ব্যক্তি সেখানে ছিল। বরুণকে হত্যা করা হলো আর ওই গুলিটা আমি চালাইনি। তাহলে গুলিটা অন্ততপক্ষে চালালো কে? ওই তৃতীয় ব্যক্তি। তো উনি ভিতরেই ছিলেন না, তাহলে কোথায় ছিলেন সেই উত্তরটা তো ইন্সপেক্টর দাবেই দিতে পারে। ইন্সপেক্টর দাবে, 20 জুলাই রাতে কি হয়েছিল? যখন হুকুম সিং আমাকে কেসটার ব্যাপারে জানালেন তখন আমি পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে যাই। ওখানে শুধু কেডি আর বরুণ ছিল, আর কেউ ছিল না। আপনি লাইব্রেরিতে ঠিকঠাকভাবে তল্লাশি চালিয়েছিলেন? হ্যাঁ। একটা কথা বলুন, যে ওই লাইব্রেরিতে আসা যাওয়ার জন্য একটাই দরজা আছে? হ্যাঁ, ওখানে একটাই দরজা আর দুটো জানলা ছিল ভেতর থেকে বন্ধ। ইওর অনার, যেরকম হুকুম সিং আর পাঠকবাবু বললেন যে ওনারা কোনো তৃতীয় ব্যক্তিকে দরজা থেকে বেরোতে দেখেননি, তাহলে হতেই পারে যে ওই তৃতীয় ব্যক্তি জানলা দিয়ে বাইরে চলে গিয়েছে। কিন্তু যদি সে জানলা দিয়ে পালায় তাহলে জানলাটা ভিতর থেকে বন্ধ হলো কি করে? তো সব মিলিয়ে কিছু ব্যাপার মাথায় আসছে ইওর অনার, যে একটা দরজা, দুই ব্যক্তি, এক ব্যক্তির গায়ে গুলি লেগেছিল আর দ্বিতীয় ব্যক্তির কাছে বন্দুক ছিল, যেই বন্দুক থেকে গুলি চালানো হয়েছিল। আর কি বোঝানো থাকতে পারে ইওর অনার? না বেশ ঠিক আছে, আরো বুঝিয়ে দিচ্ছি। আমার কাছে আরো একটা প্রমাণ আছে ইওর অনার। এই যে ইওর অনার, ট্র্যাজেক্টরি রিপোর্ট। আর যদি এখান থেকে প্রমাণিত হয়েই থাকে যে গুলি ওই দিক থেকেই চালানো হয়েছিল যেখানে পাঠকবাবু দাঁড়িয়েছিলেন হাতে বন্দুক নিয়ে, তাহলে আর কি বলবো আমি? অনেকটা বলে ফেলেছেন, আমাকে বলতে দিন এবার। ইওর অনার, এখনো পর্যন্ত কার্যক্রমে কিছু প্রশ্ন উঠেছে। সর্বপ্রথম প্রশ্ন হলো যে যেটা আমার বিশ্বাস রয়েছে যে কোনো তৃতীয় ব্যক্তি ওখানে ছিল।
তাকে কেউ আসতে বা যেতে কেন দেখেনি? আর যদি ও থাকে সেখানে, তাহলে হঠাৎই সেখান থেকে পালিয়ে গেল কিভাবে? তৃতীয় ব্যাপারটা হলো ইওর অনার, যখন আমি গুলিটা চালাইনি, তো তাহলে ট্র্যাজেক্টরি রিপোর্ট এরকমটা কেন বলছে যে গুলিটা আমার দিক থেকে চালানো হয়েছিল? রিওনার, এই প্রশ্নগুলোর উত্তর নেওয়ার জন্য আমি সর্বপ্রথম হুকুম সিংকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। হুকুম সিং, 20 জুলাই রাত্রে আপনার বক্তব্য অনুযায়ী যে আপনি সেখানে ওই লাইব্রেরিতে রাতে ডিউটি করছিলেন, তো এই যে রাত্রিকালীন ডিউটি হয়, ঘুম পেয়ে যায় না আপনার? আগে রাতের ডিউটিতে আমার ঘুমানোর কোনো অভ্যেস নেই। জেগে থাকার জন্য কি করেন আপনি? আগে আমি ডিউটি করার সঙ্গে সঙ্গে হনুমান চাল্লিশার পাঠটাও করে থাকি। তো যেই সময় আপনি বরুণকে ভেতরে যেতে দেখলেন, আপনি কি করছিলেন? হনুমান চালিসা পড়ছিলেন কি? হ্যাঁ স্যার। তবুও আপনি বরুণকে যেতে দেখলেন? হ্যাঁ স্যার। হতে পারে যে অন্য কেউ সেখানে গিয়েছিল, আপনি দেখেননি? দেখুন, আমি অনেক বছর ধরে নাইট ডিউটি করছি, রাতে প্যাট্রোলিং করতে থাকি, আর সেই সঙ্গে সঙ্গে হনুমান চাল্লিশাও পড়ি, কিন্তু আমার চোখ ফাঁকি দিয়ে কেউ আজ পর্যন্ত পালিয়ে যেতে পারেনি। আপনার চোখকে কেউ ফাঁকি দিতে পারে না। রিওনার, আমি আদালতের কাছে আবেদন করছি যে হুকুম সিং বাবুকে তার এই হনুমান চালিসা পাঠ করতে বলা হোক। আই অবজেক্ট ইওর অনার। এই হনুমান চল্লিশা পড়িয়ে উনি কি প্রমাণ করতে চাইছেন? রিওনার, যেটা প্রমাণিত হওয়ার সেটা তো হয়েই যাবে যদি জয়সওয়াল বাবু মাঝখানে না আটকান। অবজেকশন ওভাররুল। কি করতে দেখলেন আপনি আমাকে? আগে আপনি আপনার জায়গা থেকে নড়েননি। অর্ডার, অর্ডার, সাইলেন্স ইন দ্য কোর্ট প্লিজ। রিওনার, যেই জায়গাতে আমি দাঁড়িয়েছিলাম সেখান থেকে আমি নড়িনি, তার মানে সম্ভবত তৃতীয় কোনো ব্যক্তি সেখানে এসেছিলেন, উনি তাকে দেখতে পারেননি। অবজেকশন ইওর অনার। পাঠকবাবু সাক্ষীকে বোকা বানিয়ে কেসটাকে ঘুরিয়ে দিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করছেন, যখন সত্যিটা এটাই। আমি বলেই দিয়েছি, আমি প্রমাণ দেখিয়ে দিয়েছি, আমি সাক্ষী পেশ করেছি, এখনো পর্যন্ত এটাও প্রমাণ করে দিয়েছি যে বরুণ জাবেরিকে মারার পিছনে পাঠকবাবুর যথেষ্ট কারণ ছিল। কারণটা জানতে পারতেন আপনি যদি আপনি হোমওয়ার্ক করতেন, কিন্তু হোমওয়ার্ক করবেন কি করে আপনি? কারণ আপনার কাছে তো টেক্সট বুকটা ছিলই না। কি বলছিস? ইওর অনার, একটা লাল বই রয়েছে যার কারণে একজন রিয়া নামের মেয়ের প্রাণ গিয়েছিল। রিয়া মৃত্যুর সময় আমাকে এই বয়ান দিয়েছিল যে ওর ওপর যে প্রাণঘাতী হামলাটা হয়েছিল সেটা ওই লাল বইয়ের কারণেই হয়েছিল। আর শুধুমাত্র রিয়াই নয় ইওর অনার, এই লাল বইটার কারণে আরো অনেকেরই প্রাণ গিয়েছিল। আমার পুরোপুরি সন্দেহ রয়েছে ইওর অনার যে বরুণের মৃত্যুর পিছনেও এই লাল বইটাই রয়েছে। ইওর অনার, আমার এই কথাটাকে প্রমাণ করার জন্য আমি রিয়ার এক বান্ধবী। এক মিনিট, একটু পাঠকবাবু একটু হোল্ড করুন। ইওর অনার, এই হঠাৎ করে এই কেসে লাল একটা বই কোত্থেকে চলে এলো? প্রসিকিউশন তো কিছু জানি না, জানার দরকার। কারণ আসলে বরুণের মৃত্যুর। হ্যাঁ, কিন্তু আমার তো জানা দরকার। আমি প্রসিকিউশন, আমি জয়সওয়াল প্রসিকিউশন। আপনি হ্যাঁ, তো জানার জন্য তো আমার টাইম লাগবে নাকি? ইওর অনার, আমি রিকোয়েস্ট করছি যে এই যে লাল বইটা, তাতে যদি কোনো তথ্য থাকে তো সেই ব্যাপারে বেশি করে জানার জন্য আমার কিছুটা সময়ের দরকার। এই আদালত 2 দিনের জন্য মুলতুবি রাখা হলো। দ্য কোর্ট ইজ অ্যাডজার্নড। থ্যাংক ইউ। কেডি বস, আপনি আমায় চিনতে পারলেন? আরে কেডি বস, আমি প্রসূন বস। আরে তোমার পাশের লকআপটায় ছিলাম না ফার্স্ট টাইম, তো তুমি আমায় বলেছিলে না যে আয়নার সামনে দাঁড়াবি আর জিজ্ঞেস করবি। আরে তুমি কি জানো আয়না আমাকে কি বলেছে? আয়না আমাকে বলেছে যে আমি একটা বাউন্ডুলে জঘন্য নোংরা একটা ছেলে। আমার মধ্যে বিবেক, সততা বলে কিছু জিনিসই নেই, প্রচুর পাপ করেছি স্যার। তো আমি জিজ্ঞেস করলাম যে পাপ কি করে ধোবো? তো আমাকে বললো গিয়ে কোনো ভালো আর সৎ মানুষের সাহায্য কর। আর মায়ের দিব্যি বলছি, আমি আমার সারা জীবনে তোমার মতো ভালো আর ভদ্রলোক কখনো দেখিনি। আমি তোমাকে সাহায্য করতে এসেছি এখানে। আচ্ছা, তো তুমি আমাকে সাহায্য করতে চাও? হ্যাঁ বস, আমার কাছে আমার একটা সলিড খবর আছে না, যে পুরো কেস পাল্টে যাবে আর তুমি জিতে যাবে। হ্যাঁ প্রসূন, তোর ব্লাব মাস্টার এখানে চলবে না, ভাগ এখান থেকে, চলো। আরে স্যার আমি বলছি, স্যার আমি লাল বইয়ের ব্যাপারে জানি। আমি কিছু বলতে চাই তোমাকে লাল বইয়ের ব্যাপারে। স্যার, বরুণ ভাই না লাল বইয়ের রহস্যটা জেনে ফেলেছিল, সেই জন্যই ওকে মার্ডার করে দিয়েছে। তুমি লাল বইটা সম্বন্ধে কি করে জানতে পারলে? আমি সব খবর রাখি। হ্যাঁ স্যার, এই যে লাল বইটা আছে না, এটা যে লোকের হাতে পড়ে সেই লোকটা একদম চুটকি মেরে লাখপতি হয়ে যায়, কিন্তু 1-2 সপ্তাহের মধ্যে তার পাতা কেটে যায় বস।
আরে ওই ওই রিয়া ছিল না, ওর বাপেরও মার্ডার হয়েছে, মার্ডার অ্যাক্সিডেন্ট নয়, আর তাও এই লাল বইয়ের চক্করে, আর লোকজন ভাবছে যে অ্যাক্সিডেন্ট হয়েছে। দেখো, তোমার এই কথাগুলো বিনা সাক্ষীতে না আমি মানবো না আমার আদালত, ঠিক আছে? কে? সাক্ষ্য? প্রমাণ প্রমাণ নিয়ে আসো, তারপর কথা বলছি। নিয়ে আসবো বস, প্রমাণ নিয়ে আসবো। সুপ্রভাত বস। এই সীমা, সাংবাদিক মহাশয়া। করি না, করতাম। ইভিনিং নিউজের ক্রাইম রিপোর্টার। ক্রাইম রিপোর্টার, এখানে কেন এসেছো আমার কাছে? লাল বই। অনেক লোক মারা গেছে এর জন্য। আমি এটা রহস্য জানতে চাই। এই কারণে আমি বাইরে দেখানোর জন্য গানের ক্লাস চালাই, কিন্তু আন্ডারকভার অপারেশন করি। আন্ডারকভার অপারেশন করেন তো আমার সামনে সেই রহস্যটা কেন ফাঁস করছেন? আপনার ফ্যান আমি স্যার। যখন ক্রাইম রিপোর্টার ছিলাম তখন থেকে আপনার সমস্ত কেস ফলো করতাম। স্যার, আমার পুরো বিশ্বাস যে বরুণের হত্যা আপনি করেননি। স্যার, এই জন্য আসল হত্যাকারীকে ধরিয়ে ওই লাল বইটার রহস্যের আরো গভীরে যেতে চাই। বরুণের হত্যাকারীকে সাজা দেওয়ার জন্য আপনি আমাকে সাহায্য করছেন, কৃতজ্ঞ আমি আপনার কাছে। স্যার, কিন্তু আপনার কাছে একটা রিকোয়েস্ট আছে। আপনি প্লিজ আমার আইডেন্টিটিটা গোপন রাখবেন, কারণ কি আমার প্রাণে সংশয় হতে পারে। আপনি চিন্তা করবেন না বস, আমার না এখন একটা হেভি ফিলিং হচ্ছে, একদম একটা ফ্রেশ। এই প্রথমবার কোনো ভালো কাজে টাইম ওয়েস্ট নয়, সরি, ইউজ করলাম না বস। ধন্যবাদ। যাও এবার তুমি। ম্যাডাম। ইওর অনার, আগের দিনের শুনানিতে পাঠক সাহেব ওই লাল বইটা নিয়ে একটু বেশিই তাড়াহুড়ো করছিলেন, কি সব রহস্য নিয়ে বলছিলেন, আর বরুণ মারার কাছে এটাকে জুটতে চাইছিলেন। আমি কিছুটা সময় চেয়েছিলাম হোমওয়ার্ক করার জন্য, তো হোমওয়ার্ক আমি করেছি পাঠক সাহেব। আপনি টাইম ওয়েস্ট করছেন, লাল বইতে কিছু নেই। আমি এমনি বলছি না ইওর অনার, আমার কথাকে প্রমাণ করার জন্য আমি ইন্সপেক্টর দাভেকে কাঠগড়ায় ডাকতে চাইছি। আগে ওই বইটার মধ্যে প্রেমচন্দের কিছু গল্প ছিল, এছাড়া কিছু না। পাঠকবাবু, দাবে কি আপনাকে এই কথাগুলো বলেছিলেন? হ্যাঁ, বলেছিলেন। তারপরেও পুলিশ আর ফরেন্সিক দুটোর পরেও আপনার বিশ্বাস হয়নি, আর ওই লাল বইটা নিয়ে আপনি নিজেই কিছু টেস্ট করলেন কেন? রিয়নার, কেননা যেরকমটা আমি আমার গত শুনানিতে বলেছিলাম, মরার সময় রিয়া তার বয়ানে বলেছিল যে ওর মৃত্যু সেই লাল বইটার কারণে হয়েছে। আপনার কথা মেনে নিচ্ছি, কিন্তু একটা প্রশ্নের জবাব দিন আপনি পাঠকবাবু, যে একটা 17 বছরের মেয়ে আপনাকে কিছু বলল, তো এত সিরিয়াসলি সেটাকে কেন নিচ্ছেন আপনি? জয়সওয়াল বাবু, জীবন আর মৃত্যু কিন্তু আয়ু দিয়ে মাপা হয় না। একটা সদ্যজাত শিশুর নিঃশ্বাস ততটাই গুরুত্বপূর্ণ যতটা আপনার এবং আমার। আর আপনি জানেন যে মরার সময় মানুষ কখনো মিথ্যে কথা বলে না। আপনি সত্যি বলছেন না মিথ্যে বলছেন সেটার জবাব তো রিয়ার রুমমেটই দেবে ইওর অনার, যে গডস শেল্টার অনাথাশ্রমে তার সাথে থাকতো, অর্পিতা। রিয়া আর আমি একই ঘরে থাকতাম। রিয়ার আচরণ কেমন ছিল? অদ্ভুত, পাগল, যখন যা খুশি করত। কখনো 2 দিন ধরে স্নানই করতো না, আবার কখনো রাত্রি 2টোর সময় উঠে স্নান করতে আরম্ভ করতো, তাও 1 ঘন্টা পর বের হতো। কখনো একসাথে 10টা রুটি খেয়ে নিত, আবার কখনো খাবার দেখে প্লেটটাই ফেলে দিত। আমি তোকে ভীষণ ভয় পেতাম। রিয়নার, ক্রস কোয়েশ্চেন করার জন্য অনুমতি চাইছি। অনুমতি দিলাম। এটা বলো যে যখন রিয়া তোমার সঙ্গে থাকতে শুরু করলো, এই স্নান করা, খাওয়া, এইসব তো মনের বিষয়ে, যখন ইচ্ছা করে ফেললো, যখন খিদে পেলো খেলো, যখন খিদে পেলো না তো খেলো না। যবে থেকে রিয়া তোমার সঙ্গে থাকা শুরু করলো তবে থেকে কোনো বিশেষ ব্যাপার ঘটলো যেটা তোমার বিস্ময়ের কারণ হলো? হ্যাঁ, যখন আমি ডিনার নিয়ে ঘরে ফিরলাম তখন আমি দেখলাম যে রিয়া খুব ভয় পেয়ে গিয়েছিল। অবভিয়াসলি, ঘরে চোর ঢুকলে তো যে কেউই ভয় পেয়ে যাবে না। চোরের কারণে নয় ইওর অনার, বাস্তবিকভাবে রিয়া ওই লাল বইটার কারণে ঘাবড়ে গিয়েছিল।
ওই লাল বইটা সেই সময় ওর কাছেই ছিল, আর ওর মনে ভয় ছিল যে ওই লাল বইটা পাওয়ার জন্য ওই ব্যক্তি ওর উপর হামলা না করে ফেলে। ইওর অনার, আমার তো মনে হয় না পাঠক সাহেবের কাছে আর অন্য কোনো প্রমাণ বা সাক্ষী আছে, কারণ ওনার যে গল্পটা, রিয়ার মৃত্যু, লাল বইটাকে জড়িয়ে বরুণের মার্ডার কেস, সব মিলিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা লক হয়ে গেছে। এমনকি এর আগের দিনের শুনানিতে পাঠকবাবু আরেকটা গল্প বানিয়েছিলেন ইওর অনার, যে একজন ক্রিমিনাল লয়ার হওয়া সত্ত্বেও যে যদি উনি বরুণকে খুন করতেই চাইতেন তাহলে ওনার নিজের লাইসেন্স রিভলভার ব্যবহার করতেন আর আত্মরক্ষার্থে গুলি চালিয়েছিলেন এরকম কিছু বলতেন। আর ওই যে বন্দুকটা ছিল সেটা অন্য কেউ একজন ওই বন্দুকটা থেকে গুলি করে বন্দুকটা ওনার দিকে ছোড়েন আর উনি ধরেন, এই কারণেই বন্দুকের ওপর ওনার আঙুলের ছাপ চলে আসে। এরকমই তো কিছু বলেছিলেন না আপনি? কিন্তু আমি বলছি যে আপনি মিথ্যে বলেছিলেন, আর এটা প্রমাণ করার জন্য ইওর অনার আমি আমার শেষ সাক্ষী চিল্লারূপ চন্দনকে এখানে ডাকতে চাইছি। অনুমতি দিলাম। ইওর অনার, চিল্লারূপ চন্দন বেআইনি অস্ত্রের কারবার করেন আর পুলিশের রেডে বহুবার ধরাও পড়েছেন। আপনি তো চেনেন একে, কেডিবাবু। বলুন না, আপনি এই চিল্লারকে চেনেন না চেনেন না? ঠিক আছে, কোনো ব্যাপার না, চিল্লারই বলবে। কি ভাই চিল্লার, আপনি কি কেডিবারকে চেনেন না চেনেন? নাম তো জানি না, কিন্তু চেনা লাগছে। 20শে জুলাই রাতে এই সাহেব এসেছিলেন, আর উনি একটা দেশি বন্দুক খুঁজছিলেন। অর্ডার অর্ডার, সাইলেন্স ইন দ্য কোর্ট প্লিজ। অনার, 20শে জুলাই রাত্রি যেদিন বরুণের মৃত্যু হয়, ওই রাতে দেশি বন্দুক কিনতে গিয়েছিলেন পাঠক সাহেব। ওখান থেকে দেশি বন্দুক কেনেন চিল্লারের কাছ থেকে, বরুণের পিছন পিছন লাইব্রেরি পর্যন্ত পৌঁছন আর ওই দেশি বন্দুক দিয়েই বরুণকে হত্যা করেন। কি পাঠক সাহেব, আমি কি ঠিক বলছি না বলছি না? বলুন, 20শে জুলাই রাতে আপনি চিল্লারের কাছে গিয়েছিলেন দেশি বন্দুক কিনতে না যাননি? আপনাকে জিজ্ঞেস করছি, বলুন আপনি কি গেছিলেন না যাননি? হ্যাঁ না না? হ্যাঁ ইওর অনার, আমি গিয়েছিলাম। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.